আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ এর পৃষ্ঠা নাম্বার 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150 এবং 151 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 142 পৃষ্ঠা উপাত্ত বিন্যস্তকরণ অনুশীলনী। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত 3 মাসে প্রত্যেককে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তা নিচের ছকটিতে লক্ষ্য করি। এখানে ক শাখার উপত্যগুলো দেওয়া আছে এবং খ শাখার উপত্যগুলো দেওয়া আছে। নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি। প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে, প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত, প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে, প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত, শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি। এরপরে অনুশীলনী 1 গড় সংখ্যাটি নির্ণয় করি। তো আমরা প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা বের করলেই আমরা অনুশীলনী 1 পেয়ে যাব। এরপর অনুশীলনী 2 সঠিক ধারণাটি বেছে নেই। উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ বেশি অথবা কম জমা দিয়েছে। তো এটা আমরা শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি, এই প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর একই। তো আমরা এটা বের করলে আমরা অনুশীলনী 2 এর উত্তরও পেয়ে যাব। তো চলুন খাতায় করে ফেলি। প্রথমে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে, প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে এটা আমরা কিভাবে বের করব। তো আমরা যদি বই থেকে একটু দেখে নেই, প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তো আমরা গুনব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ক শাখায় আমরা পেয়েছি 18। এখন খ শাখায় গুনব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে ক শাখায় 18 এবং খ শাখায় 20 জন শিক্ষার্থী রয়েছে। ক শাখায় 18 জন এবং খ শাখায়। এরপরে প্রতি শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত। তাহলে ক শাখা মোট বাড়ির কাজ জমা দিয়েছে সমান, তাহলে আমরা এটা যোগ করব 25 যোগ 24 যোগ 15 যোগ 20, 23 যোগ 29, 26 যোগ 17, 22 যোগ 26, 14 যোগ 18 যোগ 24 যোগ 26, 8 যোগ 27, 25 যোগ 9, 378। অতএব ক শাখার গড় সমান 378 ভাগ 18 সমান 21। এরপরে খ শাখায় মোট বাড়ির কাজ জমা দিয়েছে সমান, খ শাখার উপত্যগুলো আমরা এখানে তুলে নিব। 12 যোগ 14 যোগ 24, 29 যোগ 16,
12 যোগ 9, 29 যোগ 20, 16 যোগ 8, 28, 12 যোগ 8, 29 যোগ 24, 29 যোগ 12, 6 যোগ 22 যোগ 28 সমান 379। অতএব খ শাখার গড় 379 ভাগ 20 সমান 18.95। এরপরে প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে? প্রতি শাখায় যে সংখ্যাগুলো বারবার এসেছে, ক শাখায় 24 দুইবার, 25 দুইবার, 26 তিনবার। খ শাখায় 12 চারবার, 26 দুইবার, 16 দুইবার, 24 দুইবার, 28 দুইবার, 29 চারবার। প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত? প্রতি শাখার সর্বনিম্ন সংখ্যাটি ক শাখার সর্বোচ্চ সংখ্যা 29 এবং সর্বনিম্ন সংখ্যা 8। খ শাখার সর্বোচ্চ সংখ্যা 29 এবং সর্বনিম্ন সংখ্যা 6। এরপরে শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি? শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা বলতে পারি ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বেশি বাড়ির কাজ বেশি জমা দিয়েছে। এরপরে আমরা 143 পৃষ্ঠায় যাব। আমরা যদি চিত্রটি বই থেকে দেখে নেই, প্রশ্নটি বই থেকে পড়ে দেখে নেই। 143 পৃষ্ঠার অনুশীলনী 3, নিচের চারটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে। একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। ক শাখার শিক্ষার্থী, এখানে আমাদের ক শাখার যে উপাত্তগুলো, এই উপাত্তগুলো ক শাখা এবং এই উপাত্তগুলো খ শাখা। এই অনুযায়ী ক শাখার উপাত্তগুলো অনুযায়ী এই লেখচিত্রটি করে দেওয়া আছে। আমাদের খ শাখার উপাত্ত অনুযায়ী এই লেখচিত্রটি পূরণ করতে হবে। আমরা আগে লেখচিত্রটি তুলে নেব। তো লেখচিত্রটি তোলা আমাদের শেষ। এখন আমরা লেখচিত্রটি ডটগুলো
লেখচিত্রে কথায় কথায় বসবে সেটা আমরা বসাবো। আমাদের সর্বনিম্ন সংখ্যা 6, তো এখানে আমরা একটা ডট দিব। এরপরে 6-এর পরে আছে আমাদের হলো 8, তাহলে 6, 7, এই ঘরে 8, এখানে একটা দিব। এরপরে আমাদের আছে 9, 6টা দিয়ে দিলাম, 6টা আমরা গোল চিহ্ন দিব। 8 দিয়ে দিলাম, 8টা আমরা গোল চিহ্ন দিব। এরপরে আছে আমাদের 9, 9 আমরা গোল চিহ্ন দিব। এরপরে 11 নেই, এরপরে আছে আমাদের 12, 11, এটা আমাদের 12, 12তে একটা গোল চিহ্ন দিব, ডট দিব। 12 আমাদের আরো আছে কিনা, এই যে 12, আরেকটা ডট দিব উপরে। আর 12 আছে কিনা আমরা দেখে নেব, এই যে একটা 12, আরেকটা ডট দিব। আরেকটা 12 আছে, আমরা আরেকটা ডট দেব। এরপরে 13 আছে কিনা আমরা দেখে নিব, 13 নেই, তাহলে 13-র ঘর ফাঁকা। এরপর 14 আছে কিনা দেখে নিব, 14 আছে, এই যে 14, তাহলে 12, 13, এটা 14, ডট দিব। 14 আর আছে কিনা, 14 নেই। এরপরে 15, 15 নেই। এরপরে 16, 16, এই যে 16, ডট দেব। 16 আর আছে কিনা আমরা দেখবো, এই যে 16, 16 আর নেই। এরপরে 17, 17 নেই। এরপরে 18, 18 নেই। এরপরে 19, 19 নেই। এরপরে 20, 20, এই যে 20, 20 আর আছে কিনা দেখে নেব, নেই। এরপরে 21, 21 নেই। এরপরে 22, 22, এই যে 22, 22। এরপরে 23, 23 নেই। এরপরে 24, এই যে 24, 24 আর আছে কিনা দেখবো, এই যে 24। এরপরে 25 আছে কিনা দেখে নেব, 25 নেই। এরপরে 26, 26 নেই। এরপরে 27, ফাঁকা ঘরগুলো যেগুলো আছে সেগুলো দেখব, 27 নেই। এরপরে 28, এই যে 28, এই যে আরেকটা 28। এরপরে 29, এই যে 29, এই যে আরেকটা 29, এই যে আরেকটা 29, এই যে আরেকটা 29। তো আর ফাঁকা ঘর নেই। এরপরে অনুশীলনী 4, এরপরে অনুশীলনী 4, ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা কি বলতে পারি। ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা বলতে পারি যে খ শাখার শিক্ষার্থীরা অধিক অধিক সংখ্যক বাড়ির কাজ জমা দিয়েছে, কিন্তু খ শাখার শিক্ষার্থীরা ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থীদের চেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে।
এরপরে 1 নাম্বার, কোনো একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে দেওয়া হলো। তো পূর্ব অংশের উপর তো দেওয়া আছে এবং পশ্চিম অংশের উপর তো দেওয়া আছে। 1 নাম্বার, গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশের পরিবারের গড় সংখ্যা নির্ণয় করো। তাহলে পূর্ব অংশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রামের পূর্ব অংশের পরিবারের মোট সদস্য সংখ্যা সমান 5 যোগ 7 যোগ 3 যোগ 4 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 6 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 3 যোগ 5 যোগ 6 যোগ 5 সমান 72। গ্রামের পূর্ব অংশের মোট পরিবারের সংখ্যা সমান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। অতএব গ্রামের পূর্ব অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা সমান 72 ভাগ 15 সমান 4.8। এরপরে গ্রামের পশ্চিম অংশের পরিবারের মোট সদস্য সংখ্যা সমান 2 যোগ 3 যোগ 8 যোগ 7 যোগ 3 যোগ 4 যোগ 2 যোগ 7 যোগ 5 যোগ 6 যোগ 3 যোগ 4 সমান 54। মোট পরিবারের সদস্য সংখ্যা 54। গ্রামের পশ্চিম অংশের পরিবারের সংখ্যা সমান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অতএব গ্রামের পশ্চিম অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা সমান 54 ভাগ 12 সমান 4.5 এতজন। এরপরে 2 নাম্বার, নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। তাহলে আমরা যদি চারটি আগে তুলে নেই, চিত্র 2টি তলা আমাদের শেষ। পূর্ব এবং পশ্চিম পাশে চিত্র আমরা তুলে নিয়েছি। এখন আমরা ডটগুলো বসাবো। তো পূর্ব অংশে শূন্যতে আমাদের কোনো নাই, একেও নেই। 2-এ আমাদের আছে একজন, একটা ডট দেব। 3-এ আমাদের আছে 2 জন, তো এটা 1, এটা 2, এটা 3। 3-এ আমাদের আছে 2 জন, তাহলে 2টা ডট দিব। 4-এ আছে আমাদের 4 জন, তাহলে 4টা ডট দিব। 1 2 3 4। 5-এ আমাদের আছে 4, তাহলে 4টা ডট। 2 3 4। এরপর 6-এ আমাদের আছে 3 জন, 3টা ডট দিব। 1 2 3। এরপর 7-এ আছে আমাদের 2 জন, 2টা ডট দিব। 1 2। এরপরে আমাদের নেই, এইগুলো ফাঁকা রাখবো। এরপরে পশ্চিমে শূন্যতে নেই, 1-এ নেই, 2-এ আছে 2 জন, 2টা ডট দিব। এরপর 3-এ আছে 3 জন, 3টা ডট। এরপর 4-এ আছে 2 জন, 2টা ডট। 5-এ আছে 1 জন, একটা ডট। 6-এ আছে 1 জন, একটা ডট।
7-এ আছে 2 জন 2টা ডট, 8-এ আছে 1 জন 1টা ডট। এরপরে আমরা 144 পৃষ্ঠায় যাব। তো 144 পৃষ্ঠা আমরা যদি বই থেকে একটু দেখি, অনুশীলনী 1 নাম্বার সারণী এবং লেখচিত্র ব্যবহার, অনুশীলনী 1 নাম্বার, এটা আমাদের করে দেওয়া আছে। তো শ্রেণী ব্যবধান, ট্যালি, সংখ্যা, এটা ক শাখার উপাত্ত 5 থেকে 9, মানে 5 থেকে 9 পর্যন্ত 5, 9 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 4 হবে। আর আমরা যদি 5 থেকে 9 পর্যন্ত নিই তাহলে হবে 5, 6, 7, 8, 9, 5 থেকে 9, 5। তো ট্যালি 5 5 5 করে হয়, এই জন্য 5 থেকে 9। তো এইভাবে নিয়ে 5 থেকে 9 এটা আছে 2টা, 10 থেকে 14 আছে 1টা, 15 থেকে 19 আছে 3টা, 20 থেকে 24 আছে 5টা, 25 থেকে 29 আছে 7টা, এই মোট 18টা। তো এটা আমাদের করে দেওয়া আছে। আমরা অনুশীলনী 2-এ যাব। খ শাখা, অনুশীলনী 2, এটা খ শাখার উপাত্ত। উপরের সারণীর মতো করে খ শাখা এর শিক্ষার্থীদের উপাত্ত বিন্যাস করি। খ শাখার জন্য সারণী। তো জমা দেওয়ার শ্রেণী ব্যবধান 5 থেকে 9। তো 5 থেকে 9 আমাদের আছে 3টি, 5 থেকে 9, 5 আমাদের নেই। 6, 6 আমাদের, এই যে 6, 6টাকে আমরা গোল চিহ্ন দিব, একটা ট্যালি চিহ্ন দিব। এরপরে 7, 7 নেই। এরপরে 8, এই যে 8, আরেকটা ট্যালি চিহ্ন দিব। এরপরে 9, এই যে 9, আরেকটা ট্যালি চিহ্ন দেব। এরপরে 10 থেকে 14, 10 আমাদের নেই। 11, 11 আমাদের নেই। 12, এই যে 12, একটা ট্যালি চিহ্ন দেব। আরেকটা 12, আরেকটা ট্যালি চিহ্ন দেব। আরেকটা 12, আরেকটা ট্যালি চিহ্ন দেব। আরেকটা 12, আমরা আরেকটা ট্যালি চিহ্ন দিব। আর 10 থেকে যেহেতু 14, তো আমরা এই যে 14, আরেকটা ট্যালি চিহ্ন দেব। তো পঞ্চম ট্যালি আমরা কিভাবে দিব? এইভাবে আড়াআড়ি করে দিব। এরপরে 15 থেকে 19, 15 আমাদের নেই। 16, এই যে আমাদের 16, একটা ট্যালি চিহ্ন দিব। আরেকটা 16, আরেকটা ট্যালি চিহ্ন দেব। এরপরে 17 নেই। এরপরে 18 নেই। এরপরে 19ও আমাদের নেই। এরপরে 20, 20, এই যে আমাদের 20, একটা ট্যালি চিহ্ন দিব। এরপরে 21, 21 আমাদের নেই। এরপরে 22, এই যে 22, একটা ট্যালি চিহ্ন দিব। এরপরে 23, 23 নেই। এরপরে 24, এই যে আমাদের 24, একটা ট্যালি চিহ্ন দিব। এই যে আরেকটা 24, আরেকটা ট্যালি চিহ্ন দিব। এরপরে 25 থেকে 29, 25 ফাঁকা কোনগুলো আছে সেগুলো দেখব। 25 নেই। 26, 26 নেই। এরপরে 27 নেই। এরপরে 28, এই যে একটা 28, একটা ট্যালি চিহ্ন দিব। এই যে একটা 28, আরেকটা ট্যালি চিহ্ন দিব। এই যে একটা 29, এই যে আরেকটা ট্যালি চিহ্ন দিব। এই যে আরেকটা 29, আরেকটা ট্যালি চিহ্ন দিব। এই যে আরেকটা 29, এই যে 4 হয়ে গেছে। আমরা পঞ্চম ট্যালিটা আগে দিব, আর আছে কিনা দেখে নিব। এই যে আরেকটা 29, আমরা আরেকটা ট্যালি চিহ্ন দিব। তো এখন এই সংখ্যাগুলো আমরা এখানে লিখে ফেলবো। এখানে 3টা ট্যালি চিহ্ন, তাহলে আমরা এখানে 3 লিখবো। এখানে 5টা, এখানে আমরা 5 লিখবো। এখানে 2টা 2 লিখবো। এখানে 4টা 4 লিখবো। এখানে 5 আর 1 6, আমরা এখানে 6 লিখবো। টোটাল যোগ করে আমাদের হবে 6 আর 4 10, 12, 12 আর 5 17, 17 আর 3 20। তো এইভাবে এই ট্যালি চিহ্নের অঙ্কগুলো আমরা এইভাবে করে ফেলবো।
আর এটা আমরা বইতে করলাম, এটা সহজে বোঝানোর জন্য আমরা অবশ্যই পরীক্ষায় বা ক্লাসে খাতায় তুলে এটা করব। এরপরে 145 পৃষ্ঠায় যাব। 145 পৃষ্ঠা, অনুশীলনী 3, লেখচিত্রের মাধ্যমে পূর্বের সারণীতে দেওয়া ক শাখায় এর শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। শাখা ক জমা দেওয়ার 5 থেকে 9 2, 10 থেকে 14 1, 15 থেকে 19 3, 20 থেকে 24 5, 25 থেকে 29 7, মোট 18। এই লেখচিত্রকে আয়ত লেখ বলে। এই লেখচিত্রকে কি বলে? আয়ত লেখ বলে। তো এটা শাখা ক। শাখা ক এর লেখচিত্র। এই দিক দিয়ে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। তার মানে যে লেখচিত্রগুলো এখানে যে পর্যন্ত দাগ দেওয়া আছে বা অঙ্কন করা আছে, এগুলোই হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা। আর এখান থেকে এই দিকে পর্যন্ত শ্রেণী ব্যবধান, যেমন 5 থেকে 9, এটা হচ্ছে 5 থেকে 9 এর শ্রেণী, এটা হচ্ছে 10 থেকে 14 শ্রেণী, এটা হলো 15 থেকে 19 এর শ্রেণী, আর এটা হলো 20 থেকে 24 এর শ্রেণী, আর এটা হলো 25 থেকে 29 এর শ্রেণী। এই শ্রেণীর সংখ্যা কত সেটা এইদিকে, আর শ্রেণী ব্যবধানটা হলো এইদিকে। আর লেখচিত্র সবসময় অঙ্কন করব আমরা সামনের এক ঘর ফাঁকা রেখে, এবং শেষের এক ঘর ফাঁকা, এবং উপরে এক ঘর ফাঁকা। কমপক্ষে আমরা 3 পাশে এক ঘর করে ফাঁকা রাখবো। এই লেখচিত্রটা অঙ্কন করব। এটা করে দেওয়া আছে, জাস্ট এটা আমরা বই থেকে বুঝে নিলাম। এরপরে 146 পৃষ্ঠায় যাব। তো লেখচিত্রটি, তো আয়তলেখটি আমরা এখানেই অঙ্কন করব। সময় স্বল্পতা ও বোঝানোর সহজ স্বার্থে আমরা এখানে করব। আমাদের খ শাখার উপাত্ত অনুযায়ী 5 থেকে 9 আমরা পেয়েছি। 144 পৃষ্ঠার অনুশীলনী 2 এর সারণীর তথ্য মতে 5 থেকে 9 আমরা পেয়েছি 3 জন। তাহলে আমাদের 3টা ঘর হবে, 1টা 2টা এবং 3টায় 3টা ঘর আমাদের ব্লক করে দিতে হবে। তো আমরা স্কেল দিয়ে এভাবে মোটা করে দিয়ে দিব। গাঢ় পেন্সিল দিয়ে এভাবে ব্লক করে দিব। ইচ্ছে করলে ভিতরেও আমরা কালার করে দিতে পারি এভাবে। এরপরে 10 থেকে 14 আমাদের আমরা পেয়েছি 5 জন। 10 থেকে 14 আমরা পেয়েছি 5 জন। তাহলে এটা 3, এটা 4, এটা 5। এই যে 5, এই ঘর পর্যন্ত আমাদের এটা ব্লক করে দিতে হবে। তো এগুলো রং করার সময় ব্লক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কালার যেন আমাদের ঘরের বাইরে না যায়। খুব সাবধানে আমরা এগুলো কালার করে দিব। এরপরে আমাদের 15 থেকে 19 আমরা পেয়েছি 2 জন। ভিতরের কালারগুলো আমরা হালকা করে দিব এবং এই রেখাগুলো আমরা বোল্ড করে দিব। এরপরে 20 থেকে 24 আমরা পেয়েছি 4 জন। তাহলে 4 আমাদের এখানে। এরপরে 25 থেকে 29 আমরা পেয়েছি 6 জন। এভাবেই আমরা লেখচিত্রটি অঙ্কন করব। এরপরে 2 নাম্বার
নিচের বাক্য বন্ধনী থেকে সঠিক উত্তরটি বাছাই করো। 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা না খ শাখায় বেশি? 20 থেকে 24 ক শাখায় আছে আমাদের 5 জন, আর খ শাখায় আছে আমাদের 4 জন। তাহলে 20 থেকে 24 ক শাখা বেশি, কিন্তু 10 থেকে 14 ক শাখায় আছে 1 জন, কিন্তু খ শাখায় আছে 5 জন। সুতরাং 10 থেকে 14 খ শাখা বেশি শিক্ষার্থী আছে। তো এটা আমরা খাতায় লিখে ফেলবো। 2 নাম্বার, 20 থেকে 24 শ্রেণীতে ক শাখায় বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে খ শাখায় বেশি শিক্ষার্থী আছে। এরপরে অনুশীলনী 4 নাম্বার, আমরা যদি বই থেকে একটু দেখে নিই। নিচের উপপাদ্যসমূহ একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণীর মতো করে 3টি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধান সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়তলেখ আঁকি। প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়তলেখটি উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো এখানে শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটার এগুলো দেওয়া আছে, আর সারণী 1, সারণী 2, সারণী 3 এই উপাত্তগুলো 3টি উপাত্তের মধ্যে কোন উপাত্তের আয়তলেখটি উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো আমরা সারণী 1, সারণী 2 এবং সারণী 3 এগুলো সারণীগুলো করব এবং আয়তলেখও করব। তো এটা আমরা খাতায় করে ফেলব। অনুশীলনী 4, সারণী 1, সারণীটি আগে তুলে নেব। তো সারণীটি তোলা আমাদের শেষ। এখন আমরা এটা সারণীটি সম্পন্ন করব। তো 121 থেকে 123 পর্যন্ত আমাদের আছে 5টি। তো আমরা 5টা ট্যালি চিহ্ন দেব। 1, 2, 3, 4, 5। 124 থেকে 126 পর্যন্ত আছে আমাদের 6টি। তাহলে আমরা 6টা ট্যালি চিহ্ন দেব। 1, 2, 3, 4, 5 আর 1-এ 6। 127 থেকে 129 পর্যন্ত আছে আমাদের 4টি। 1, 2, 3, 4। 130 থেকে 132 পর্যন্ত আছে আমাদের 5টি। 1, 2, 3, 4, 5। 133 থেকে 135 পর্যন্ত আছে আমাদের 6টি। 1, 2, 3, 4, 5, 6। 136 থেকে 138 পর্যন্ত আছে আমাদের 2টি। 1, 2। 139 থেকে 141 পর্যন্ত আছে আমাদের 2টি। 1, 2। তো আমরা ট্যালি চিহ্ন অনুযায়ী সংখ্যাগুলো বসাবো। 5, 6, 4, 5, 6, 2, 2। মোট আমাদের কত হলো? 2 আর 2 এ 4, আর 6 এ 10, 10 আর 5 15, 15 আর 4 এ 19, 19 আর 6 এ 25, 25 আর 5 30। এখন সারণী 1-এর আমরা আয়তলেখটি অঙ্কন করব। তো এটা আমরা অঙ্কন করব গ্রাফ পেপারে। যদি গ্রাফ পেপার না থাকে তাহলে আমরা স্কেল দিয়ে 1 সেন্টিমিটার করে গ্রাফ পেপারটা সেভাবে এঁকে নেব। তো স্কেলের এই অংশটুকু সেন্টিমিটার, এখানে সিএম লেখা থাকবে, এটা আমরা দেখে নেব। এই পাশটা সামনে রেখে আমরা এই মাপটা নেব। আর স্কেলের এই অংশটুকু ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, এভাবে 6 ইঞ্চি। তো এই অংশটা ইঞ্চি। তো আমরা সবসময় সেন্টিমিটারে করব, সেন্টিমিটার বা মিলিমিটার। তো আমাদের কয়টা শ্রেণী হয়েছে? 9টা শ্রেণী। এই জন্য আমরা 0 থেকে 9 ঘর পর্যন্ত নেব। 0 থেকে হালকা করে এই দাগগুলো দিব এবং হালকা পেন্সিলে এই দাগগুলো দিব। এই দাগের পরে প্রত্যেক 1 সেন্টিমিটারে আমরা একটা করে ফোঁটা দিয়ে চিহ্ন করে দেব।
এখন আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো 6, তাহলে আমরা 7 ঘর পর্যন্ত নেব। তো এখন একইভাবে আমরা প্রত্যেক সেন্টিমিটারে একটা করে ফোঁটা দিয়ে বা বিন্দু দিয়ে চিহ্ন করে দিব। তো এখন এই বিন্দু বরাবর আমরা সমান্তরাল রেখা টানবো। এখন শেষের রেখাটা আমরা আবার একটু মেপে নিব। মেপে নিয়ে শেষের রেখায় আমরা আবার 1 সেমি করে বিন্দু দিব। এখন এই উপরের বিন্দু, এই শেষের বিন্দু, এই বিন্দু বরাবর আমরা এই রেখাগুলো যোগ করে দিব। তো এখন বাড়তি অংশগুলো রেখার শেষের বাড়তি অংশগুলো আমরা ইরেজার দিয়ে পরিষ্কার করে দিব, যেন ভিতরের অংশগুলো আমাদের মুছে না যায়। এইভাবে স্কেল চেপে আমরা ইরেজার দিয়ে পরিষ্কার করে দিব। সারণী 1-এর গ্রাফিতি অঙ্কন করা আমাদের শেষ। এখন আমরা আয়তলেখটি অঙ্কন করে ফেলব। তো 121 থেকে 123 পর্যন্ত আমরা পেয়েছি পাঁচজন। তাহলে এখানে আমরা লিখে দিব শিক্ষার্থী, আর এখানে আমরা লিখে দিব উচ্চতার শ্রেণী ব্যবধান। তো 121 থেকে 123 পর্যন্ত আমরা পেয়েছি 5 জন। তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো আমরা 121 থেকে 123 পর্যন্ত পেয়েছি 5 জন। তাহলে 5 ঘর পর্যন্ত আমরা এটা ব্লক করে দিব। তো এখন এর ভিতরে হালকা পেন্সিল দিয়ে আমরা এটা কালার করে দিতে পারি। এরপরে 124 থেকে 126 আমরা পেয়েছি 6 জন। এরপরে 127 থেকে 129 পর্যন্ত আমরা পেয়েছি 4 জন। এরপরে 130 থেকে 132 পর্যন্ত আমরা পেয়েছি 5 জন। এরপরে 133 থেকে 135 পর্যন্ত আমরা পেয়েছি 6 জন। এরপরে 136 থেকে 138 পর্যন্ত আমরা পেয়েছি 2 জন। এরপরে 139 থেকে 141 পর্যন্ত আমরা পেয়েছি 2 জন। তো এটাই হলো আমাদের সারণী 1-এর আয়তলেখ। তো আমরা লিখে দিব নিচে সারণী 1, আয়তলেখ। এরপরে সারণী 2 এর তথ্যগুলো আমরা তুলে নিব। প্রথমে সারণীটি উপাত্তগুলো তোলা আমাদের শেষ। এখন আমরা সারণীটি কমপ্লিট করব। তো 120 থেকে 124 পর্যন্ত আমাদের আছে 7 জন। তাহলে আমরা 7টা টেলে দিব। 1, 2, 3, 4, 6, 7। 125 থেকে 129 আছে 8 জন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে 130 থেকে 134 আছে আমাদের 10 জন। তাহলে 1, 2, 3, 4, 5,
আবার 1 2 3 4 5। 135 থেকে 139 আছে 4 জন। 1 2 3 4। 140 থেকে 144 আছে 1 জন। এখন আমরা সংখ্যাটা বসাবো। এখানে হলো 7, এখানে হলো 5 আর 3 8, এখানে হলো 5 5 10, এখানে হলো 4, এখানে হলো 1। মোট 4 আর 1 5, 10 আর 5 15, 8 আর 15 23, আর 7 30। তো এখন আমরা সারণী 2 এর আয়তলেখটি অঙ্কন করব সারণী 1 এর মতো করে একইভাবে। তবে সেক্ষেত্রে আমাদের আয়তলেখটির চিত্র ভিন্ন হবে, কারণ শ্রেণী ব্যবধান ভিন্ন হলে আয়তলেখর চিত্রও ভিন্ন হবে। তো খাতায় গ্রাফিতি আমাদের অঙ্কন করা হয়েছে। এখন আমরা আয়তলেখটি অঙ্কন করব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো আমাদের 120 থেকে 124 পর্যন্ত আমরা পেয়েছি 7 জন। তাহলে 7 ঘর পর্যন্ত আমরা এটা লক করে দিব। এরপরে 125 থেকে 129 পর্যন্ত আমরা পেয়েছি 8 জন। এরপরে 130 থেকে 134 পর্যন্ত আমরা পেয়েছি 10 জন। এরপরে 135 থেকে 139 আমরা পেয়েছি 4 জন। এরপরে 140 থেকে 144 পর্যন্ত আমরা পেয়েছি 1 জন। সারণী 2 এর আয়তলেখটি আমাদের অঙ্কন করা শেষ। এখন আমরা নাম দেব চিত্র সারণী 2 আয়তলেখ। এরপরে সারণী 3, সারণী 3 এর উপত্যগুলো আমরা তুলে নেব। সারণী 3 এর উপত্যগুলো তোলা আমাদের শেষ। এখন আমরা এটা করে ফেলব। 120 থেকে 129 পর্যন্ত আছে আমাদের 15 জন। তাহলে আমরা ট্যালি চিহ্ন দিব। 1 2 3 4 5, 1 2 3 4 5 10, 1 2 3 4 5, 3 5 15। 130 থেকে 139 পর্যন্ত আছে আমাদের 14 জন। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 10 আর 4 14, 1 2 3 4। 140 থেকে 149 পর্যন্ত আছে আমাদের 1 জন। আমাদের সর্বোচ্চ সংখ্যা 141, কিন্তু আমরা 149 এখানে কেন নিলাম? এখানে আমরা 10 10 করে নিলাম, যার কারণে 149 সংখ্যাটা আমাদের বাড়তি লিখতে হয়েছে। তো 140 থেকে 149 পর্যন্ত আমাদের সংখ্যা আমরা পেয়েছি 1 জন। তাহলে একটা ট্যালি চিহ্ন। তো এখন আমরা সংখ্যাগুলো লিখে ফেলবো। এখানে আমরা পেয়েছি 15 লিখবো। এখানে আমরা পেয়েছি 14 লিখবো। এখানে আমরা পেয়েছি 1 লিখবো। তাহলে 14 আর 1 15, 15 15 30। তো আমরা সারণী 3 এর আয়তলেখটি অঙ্কন করে ফেলবো সারণী 1 এবং 2 এর মতো করে। তো আমরা আগে খাতায় গ্রাফিতি এঁকে নিব। তো গ্রাফিতি খাতায় আমাদের তোলা শেষ। এখন আমরা এটা আয়তলেখটি অঙ্কন করব। 120 থেকে 129 পর্যন্ত আমরা পেয়েছি 15 জন। এরপরে 130 থেকে 139 আছে 14 জন। এরপরে 140 থেকে 149 আমরা পেয়েছি 1 জন। তো এই হলো আমাদের সারণী 3 এর আয়তলেখ। আমরা নিচে লিখে দিব চিত্র সারণী 3 আয়তলেখ। তো এই 3টি সারণীর মধ্যে কোন সারণীটি
আপনাদের কাছে সবচেয়ে সহজ বলে মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। এরপরে আমরা 147 পৃষ্ঠায় যাব। তো 147 পৃষ্ঠা অনুশীলনী 5 নাম্বার। ডান পাশের আয়তলেখ এ একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে। 5-এর 1 ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? 2 কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা শতকরা কত? 4 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? আমরা এটা খাতায় করে ফেলবো। অনুশীলনী 5-এর 1 ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী রয়েছে। ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে সমান। আমরা যদি বই থেকে আয়তলেখ থেকে এটাকে আমরা কাউন্ট করে দেখি যে মোট কতজন আছে। এখানে 2, এই শ্রেণী ব্যবধানে 3, 2 এর 3 5, এখানে 6, তাহলে 5 আর 6 11, এখানে 11 আর 7 18, এই ব্যবধানে 5 জন, 18 আর 5 23, এই ব্যবধানে 2 জন, তাহলে 23 আর 2 25 জন। তাহলে 2 যোগ 3 যোগ 6 যোগ 7 যোগ 5 যোগ 2 জন সমান 25 জন। 2 নাম্বার, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? তো 7 জন আমরা কোথায় বেশি পাইছি? 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে। 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। 3 নাম্বার, 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা শতকরা কত? তাহলে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা সমান, তাহলে এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত? 7 জন। তাহলে 7 মোট শিক্ষার্থী কত আমাদের? 25 জন। তাহলে 25 জনে 7 জন। 25 জনে কতজন? 7 জন। শতকরা কত? তাহলে শতকরা হলে আমাদের কি হবে? এর সাথে 100 গুণ হবে। তাহলে 4 25 100, তাহলে 4 7 28 জন। শতকরা কত? 28 জন। এরপরে 4 নাম্বার, 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থী সংখ্যা শতকরা কত? 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শতকরা শিক্ষার্থীর সংখ্যা সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা সমান, তাহলে 29 কেজি পর্যন্ত আমাদের শিক্ষার্থী কয়জন? 2 আর 3 5 জন। তাহলে 5/25, 25 জনে 5 জন গুণন 100, তাহলে 4 25 100 জন সমান 4 5 20 20 জন। এরপরে 6 নাম্বার, উপরের আয়তলেখটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করি এবং সহপাঠীদের নিয়ে সমাধান করি। তো গাণিতিক সমস্যা, 25 থেকে 29 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? তো এটা আমরা খাতায় করে ফেলবো। অনুশীলনী 6, 25 থেকে 29 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর শতকরা সংখ্যা। উপরে লিখে দেব গাণিতিক সমস্যা, 25 থেকে 29 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর শতকরা সংখ্যা, অর্থাৎ শতকরা সংখ্যা সমান 25 থেকে 29 আমরা কয়জন পেয়েছি? 3 জন। তাহলে উপরে 3, নিচে 25, 25-এর মধ্যে 3 জন গুণন কত? 100 সমান 4 25 100, 3 4 12 জন। এরপরে 3 নাম্বার, শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল? তার ডান পাশের আয়তলেখটিতে দেওয়া আছে। 1 নাম্বার, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? 2 নাম্বার, 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 3 নাম্বার, আয়তলেখ দুইটি থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারো? 3-এর 1, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? তো আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে
শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত? সর্বোচ্চ 8 জন। 30 থেকে 34 কেজি শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা শিক্ষার্থীর সংখ্যা 8 জন। 30 থেকে 34 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। পরে 2 নাম্বার, 29 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? 29 কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা 29 কেজির সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 5 আর 3 8। 8 বাই মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের 8 8 16, 16 8 6 22, 22 আর 3 25 গুণ 100, 4 25 100, 4 8 32 জন। এরপরে 3 নাম্বার, আয়তলেখ 2টি থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ওজন সম্পর্কে কি জানতে পারো? তো আয়তলেখ 2টি থেকে জানতে পারি 30 থেকে 34 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে বেশি এবং পঞ্চম শ্রেণীতে 35 থেকে 39 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা 35 থেকে 39 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা পঞ্চম শ্রেণীতে বেশি। এরপরে আমরা 148 পৃষ্ঠায় যাব। তো 148 পৃষ্ঠা, 2011 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14 কোটি 23 লক্ষ। ক সারণীতে 7 বিভাগের জনসংখ্যা এবং খ সারণীতে প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার উপর দেওয়া আছে। ক সারণী, লিঙ্গ এবং বিভাগ ভেদে জনসংখ্যা হাজারে। বরিশাল বিভাগে পুরুষ এতজন, নারী এতজন, এইভাবে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট সহ বাংলাদেশের মোট পুরুষ, এই বিভাগগুলোর মোট পুরুষ এবং মোট নারী। 2010 সালে বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহের জনসংখ্যা: থাইল্যান্ডে 6 কোটি 18 লক্ষ, মায়ানমারে 5 কোটি 5 লক্ষ, শ্রীলঙ্কা 2 কোটি 4 লক্ষ, বাংলাদেশ 14 কোটি 23 লক্ষ, ভারত 121 কোটি 45 লক্ষ, মালয়েশিয়া 2 কোটি 79 লক্ষ, নেপাল 2 কোটি 99 লক্ষ, পাকিস্তান 18 কোটি 48 লক্ষ, সিঙ্গাপুর 48 লক্ষ। অনুশীলনী 1, ক সারণী এর উপাত্তসমূহ বিভাগ এবং লিঙ্গ ভেদে তুলনা করি। তো এটা আমরা কিভাবে তুলনা করব? বিভাগ এবং লিঙ্গ ভেদে। বিভাগ, বরিশাল বিভাগে পুরুষ 4006 জন এবং নারী 4141 জন। তাহলে বরিশাল বিভাগে নারী ও পুরুষের পার্থক্য, তাহলে 4141 থেকে 4140 থেকে 4006 বিয়োগ করলে আমরা এই পার্থক্যটা পেয়ে যাব। তাহলে বরিশাল বিভাগে নারী বেশি, পুরুষ কম। তো এইভাবে বিভাগ ভেদে আমরা এই পার্থক্যটা করে ফেলব। এরপরে 1 নাম্বার, খ সারণীতে উল্লেখিত বিভিন্ন দেশের উপাত্তসমূহ তুলনা করি এবং প্রাপ্ত ফলাফল নিয়ে শ্রেণীতে আলোচনা করি। যেমন থাইল্যান্ডে 6 কোটি 18 লক্ষ, মায়ানমারে 5 কোটি 5 লক্ষ। জনসংখ্যার পার্থক্য কত সেটা আমরা বের করব। এইভাবে থাইল্যান্ডের সাথে মায়ানমার, থাইল্যান্ডের সাথে শ্রীলঙ্কা, থাইল্যান্ডের সাথে বাংলাদেশ, থাইল্যান্ডের সাথে ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, বা মায়ানমারের সাথে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়া, নেপাল, এভাবে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের আমরা পার্থক্যটা বের করে এর তুলনাটা করব। তো এটা আমরা বাড়িতে প্র্যাকটিস করব। আমরা চলে যাব 149 পৃষ্ঠায়। 149 পৃষ্ঠা, অনুশীলনী 2। তো এক্ষেত্রে আমাদের একটি সূত্র মুখস্থ করতে হবে, জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। এই সূত্রটা আমরা মুখস্থ করে নিব। জনসংখ্যার ঘনত্ব বের করতে হলে আমাদের জনসংখ্যা ভাগ আয়তন, জনসংখ্যা ভাগ আয়তন, জনসংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলেই আমরা ঘনত্ব পেয়ে যাব। ক গ্রামের আয়তন 50 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 550 জন এবং খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 320 জন। কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? তো এখানে ক গ্রামের জনসংখ্যা সমান 550 জন, ক গ্রামের আয়তন সমান 50 বর্গ কিমি, অতএব ক গ্রামের ঘনত্ব সমান 550 ভাগ
50 সমান 11 জন বাই বর্গ কিমি। প্রতি বর্গ কিলোমিটারে 11 জন। আবার খ গ্রামের জনসংখ্যা সমান 320 জন। খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার। অতএব খ গ্রামের ঘনত্ব 320 ভাগ 20 জন বাই বর্গ কিমি সমান 16 জন বাই বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে 16 জন। এরপরে অনুশীলনী 3 নাম্বার। নিচের সারণীতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা, আয়তন এবং ঘনত্ব দেওয়া আছে। 3-1 কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি? 1 ক কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি? খ আয়তন সবচেয়ে বড় কোনটি? এবং গ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোনটি? অনুশীলনী 3-1 1 ক জনসংখ্যা বেশি সবচেয়ে কোন বিভাগে? আমরা যদি বই থেকে সারণীটা একটু দেখে নেই, তো ঢাকা বিভাগে সবচেয়ে জনসংখ্যা বেশি 46,729 জন। খ নাম্বার আয়তনে সবচেয়ে বড় কোন বিভাগটি? আয়তন। এখন আমরা আয়তনের সারণীটা দেখব। তো আয়তনে সবচেয়ে বড় চট্টগ্রাম 33,771 বর্গ কিলোমিটার। আয়তনে সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ। ক নাম্বার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। জনসংখ্যার ঘনত্ব ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপরে 2 নাম্বার খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ আলোচনা করি। খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ সিলেটের আয়তন কম, খুলনার আয়তন বেশি, যার কারণে জনসংখ্যার ঘনত্ব খুলনাতে বেশি এবং খুলনাতে কম এবং সিলেটে বেশি। কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি? বরিশাল বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি, কারণ প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা সবচেয়ে কম। বরিশাল বিভাগে মাথাপিছু পরিমাণ বেশি বরিশাল বিভাগে, কারণ প্রতি বর্গ কিলোমিটারে বরিশাল বিভাগে সবচেয়ে কম 613 জন। এরপরে আমরা 150 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 13 1 নাম্বার কোনো একটি বিদ্যালয়ে 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের ওপর একটি জরিপের উপাত্ত ডান পাশে সারণী দুটিতে দেওয়া আছে। এটা হলো 4র্থ শ্রেণীর সারণী উপাত্ত, এটা হলো 5ম শ্রেণীর উপাত্ত। তো 1 নাম্বার প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত? 1 নাম্বার 4র্থ শ্রেণীতে সর্বোচ্চ সময় 90 মিনিট এবং সর্বনিম্ন সময় 10 মিনিট। 5ম শ্রেণীতে সর্বোচ্চ সময় 110 মিনিট এবং সর্বনিম্ন সময় 20 মিনিট। এরপরে 2 নাম্বার 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। 4র্থ শ্রেণীর বাসায় পড়ালেখার মোট সময় সমান 1020 মিনিট। অতএব 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার গড়, 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা 20 জন। অতএব 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার গড় 1020 ভাগ মিনিট সমান 51 মিনিট। এরপরে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময় সমান 20 যোগ 60 যোগ 90, 30 যোগ 20 যোগ 20, 110 যোগ 60, 30 যোগ 20 যোগ 40, 50 যোগ 70 যোগ 80, 60 যোগ 30 যোগ 20, 90 যোগ 90 যোগ 60 সমান 1040 মিনিট। 5ম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা 20 জন।
অতএব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার গড় সময় 1040/20 সমান 52 মিনিট। এরপরে 3 নাম্বার, নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। আমরা যদি বই থেকে একটু দেখে নেই, সারণীটি এটা আমরা খাতায় করব, ট্যালিটি আমরা খাতায় করব, আর আয়তলেখটি আমরা বইয়ে অঙ্কন করব বোঝার সুবিধার্থে এবং সময় স্বল্পতার কারণে। উপত্যগুলো তোলা আমাদের শেষ। এখন আমরা এটা করে ফেলব। 0 থেকে 19 আমাদের আছে 2, তাহলে আমরা 2টা ট্যালি চিহ্ন দেব। 20 থেকে 39 আমাদের আছে 3, তাহলে 3টা ট্যালি চিহ্ন দেব। 40 থেকে 59 আমাদের আছে 5, তাহলে 5টা ট্যালি চিহ্ন দেব। 3, 4, 5। 60 থেকে 79 আমাদের আছে 6, 1, 2, 3, 4, 5, 6। 80 থেকে 99 আমাদের আছে 4, 1, 2, 3, 4। 100 থেকে 119 আমাদের আছে 0, কারণ 90 সর্বোচ্চ, এজন্য 100 থেকে 119 আর নাই, এই ঘরে আমরা ফাঁকা রাখবো। এখন এই সংখ্যাগুলো আমরা বসাবো। 2, 3, 5, 6, 4। এখানে যেহেতু কোনো নাই, তাহলে এখানে আমরা 0 দেব। এরপরে এখন টোটাল সংখ্যা আমাদের 20। এরপরে পঞ্চম শ্রেণী, 0 থেকে 19 আছে। তো পঞ্চম শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা 20, যেহেতু 0 থেকে 19 নেই, এটা ফাঁকা রাখবো। 20 থেকে 39 আছে 8, তাহলে 8টা ট্যালি চিহ্ন দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে 40 থেকে 59 আছে 2, 1, 2। 60 থেকে 79 আছে 5, 1, 2, 3, 4, 5। 80 থেকে 99 আছে 4, 1, 2, 3, 4 এবং 100 থেকে 119 আছে 1। এটা ফাঁকা, এজন্য শূন্য সংখ্যা। 20 থেকে 39 8, তো এটা 2, এটা 5, এটা 4, এটা 1, যোগ করলে আমাদের হবে 20। এরপরে আমরা আয়তলেখ 2টি অঙ্কন করব। আয়তলেখ 2টি আমরা বইয়ে, চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 পর্যন্ত আছে আমাদের 2 ঘর, তাহলে আমরা 2 ঘর পর্যন্তই এটাকে বোল্ড করে দেব। এরপরে 20 থেকে 39 আছে আমাদের 3, আমরা পেয়েছি হলো 3 সংখ্যা, তাহলে 3 ঘর পর্যন্ত আমরা এটা বোল্ড করে দেব। এরপরে 40 থেকে 59 আছে আমাদের 5 সংখ্যা, তাহলে 5 ঘর পর্যন্ত আমরা এটা বোল্ড করে দেব। এরপরে 60 থেকে 79 আমাদের আছে 6, তো 6 ঘর পর্যন্ত আমরা এটাকে বোল্ড করে দেব। এরপরে 80 থেকে 99 আছে আমাদের 4, তো 4 ঘর পর্যন্ত এটাকে আমরা বোল্ড করে দেব। এরপরে 100 থেকে 119 আমাদের নেই, এই জন্য এই ঘরটা আমরা ফাঁকা রাখবো। এরপরে পঞ্চম শ্রেণী, তো পঞ্চম শ্রেণী আমাদের 0 থেকে 19 নেই, এই জন্য এই ঘরটা ফাঁকা রাখবো। 20 থেকে 39 আমাদের 8, তো 8 ঘর পর্যন্ত এটাকে আমরা বোল্ড করে দেব।
6 পর্যন্ত দেওয়া আছে, আমরা এটাকে 7 দিব, এটাকে 8 দিব। এরপরে 40 থেকে 59 আমরা পেয়েছি 2 সংখ্যা, তাহলে 2 ঘর পর্যন্ত আমরা এটাকে বল করে দিব। এরপরে 60 থেকে 79 আমরা পেয়েছি 5 সংখ্যা, তাহলে 5 ঘর পর্যন্ত এটা আমরা বল করে দিব। এরপরে 80 থেকে 99 আমরা পেয়েছি 4 সংখ্যা, তো 4 ঘর পর্যন্ত এটা আমরা বল করে দিব। এরপরে 100 থেকে 119 আমরা পেয়েছি 1 ঘর বা 1 সংখ্যা, তাহলে আমরা 1 ঘর পর্যন্ত এটাকে বল করে দিব। তো এইভাবে আমরা আয়তলেখটি খুব সহজে অঙ্কন করে ফেলব। আমরা এগুলো গ্রাফ পেপারে অঙ্কন করব, যদি গ্রাফ পেপার না থাকে তাহলে আমরা পূর্বের ন্যায় 1 সেমি 1 সেমি করে ঘর করে 1 বর্গ সেন্টিমিটার করে ঘর করে আমরা গ্রাফ পেপার তৈরি করে খাতায় সেভাবে আয়তলেখটি আঁকব। এরপরে 4 নাম্বার, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। 0 থেকে 19 মিনিট চতুর্থ শ্রেণীতে 2 জন, কিন্তু পঞ্চম শ্রেণীতে 0। আবার 20 থেকে 39 মিনিটে চতুর্থ শ্রেণীতে 3 জন, কিন্তু পঞ্চম শ্রেণীতে 8 জন। আবার 60 থেকে 79 মিনিটে চতুর্থ শ্রেণীতে 6 জন, কিন্তু পঞ্চম শ্রেণীতে 5 জন। এরপরে একই জরিপ নিজেদের শ্রেণীতে করে এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী এবং আয়তলেখ আঁকো। তো এটা আমরা আমাদের ক্লাসে উপাত্ত নিয়ে আমরা এটা বাড়িতে আমরা প্র্যাকটিস করব। এরপরে 151 পৃষ্ঠা 2 নাম্বার, আমরা যদি বই থেকে একটু দেখে নেই। নিচের আয়তলেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা। বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় আয়তলেখটি তৈরি করা হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের তথ্যের ভিত্তিতে। তাহলে 1 নাম্বার 2-1, পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে? এই শ্রেণীতে 2 জন, এই শ্রেণীতে আছে 4 জন। এইভাবে আমরা এগুলো যোগ করে দেখব যে মোট কতজন। কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি কতজন? 8 জন। এরপরে শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? শতকরা 30 মিনিটের বেশি সময় লাগে 30 থেকে 34। তো এরপর থেকে কয়জন? এরপরে 30 থেকে এই শ্রেণীতে আছে 4 জন, এই শ্রেণীতে আছে 3 জন, এই শ্রেণীতে আছে 1 জন, তাহলে মোটে 8 জন। তাহলে শতকরা 8 জন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? তাহলে 8 জন শিক্ষার্থীর শতকরা বের করলেই আমরা এটা পেয়ে যাব। তো আমরা এটা খাতায় করে ফেলবো। 1, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে মোট 2 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 8 যোগ 7 যোগ 4 যোগ 3 যোগ 1 সমান 40 জন। 2 নাম্বার, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। 3 নাম্বার, শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে শতকরা, তাহলে আমরা টোটাল পেয়েছি 40 জন। আর 30 মিনিটের বেশি সময় লাগে কয়জন? 8 জন। তাহলে 8/40 গুণন 100।
এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিব। এখন 4 দুগুণে 8, তাহলে 10 দুগুণে 20 সমান 20 জন। শতকরা কতজন সময় লাগে? 20 জন। এরপরে 3 নাম্বার, পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। 1. সারণীর 1, 2, 3 এবং 4 খালি ঘরগুলো পূরণ করো। 2. কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, আয়তন সবচেয়ে বড়, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? 3. কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে? 4. হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন, আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম, তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? তো 1 নাম্বার, একের একে ঘনত্ব সমান, তো আমরা জানি ঘনত্ব বের করার নিয়ম জনসংখ্যা ভাগ আয়তন, তাহলে ঘনত্ব সমান 1800 ভাগ 15 সমান 120 জন বাই বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটারে 120 জন। এরপরে 2 নাম্বারে আমাদের বের করতে হবে, তো এটা আমরা 3-এর 1 ক দিব, 2-এর খ দিব, 2-এর খ। 2 নম্বরে আমাদের আয়তন বের করতে হবে, তাহলে জনসংখ্যার ঘনত্ব, আমরা জনসংখ্যা ভাগ আয়তন দিলে আমরা জনসংখ্যার ঘনত্ব বের করতে পারছি, কিন্তু আমরা আয়তনটা কিভাবে বের করব? আয়তন সমান জনসংখ্যা ভাগ ঘনত্ব, জনসংখ্যা আমাদের 2200 ভাগ ঘনত্ব আমাদের কত? 110 সমান 20 বর্গ কিমি। আয়তন আমাদের কত? 20 বর্গ কিমি। কিভাবে বের করলাম? জনসংখ্যা ভাগ ঘনত্ব, সমান 20 বর্গ কিলোমিটার। এরপর 3-এর গ, জনসংখ্যা আমাদের বের করতে হবে, তাহলে জনসংখ্যাটা আমরা কিভাবে বের করব? জনসংখ্যা সমান আয়তন গুণন ঘনত্ব, তাহলে আয়তন আমাদের কত? 25 গুণন ঘনত্ব আমাদের কত? 60 সমান 1500 জন। জনসংখ্যা কত? 1500 জন। কিভাবে? আয়তন গুণন ঘন সমান 1500 জন। এরপরে 4-এর ঘ, ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন, তাহলে 2240 ভাগ 8 সমান 280 জন বাই বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিলোমিটারে 280 জন। এরপরে 2 নাম্বার, কোন গ্রামের 2-এর 1 জনসংখ্যা সবচেয়ে বেশি? তো আমরা কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি পাইছি সারণী অনুযায়ী? তো 2-এর 1 ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি 2240 জন। 2 নাম্বার, আয়তন সবচেয়ে বড় কোন গ্রামটি? তো আয়তনে সবচেয়ে বড় আমাদের সারণী অনুযায়ী গ গ্রামের আয়তন 25 বর্গ কিলোমিটার। 3 নাম্বার, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন গ্রামে? তো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঘ গ্রামে। ঘ গ্রামে কতজন? 280 জন। এরপরে 3 নাম্বার, কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে? যেহেতু ঘ গ্রামের জনসংখ্যা বেশি এবং ঘ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, সুতরাং এই গ্রামেই
বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে, কারণ যেখানে মানুষ বেশি সেখানেই দোকানপাট গড়ে ওঠে বেশি, যেখানে মানুষ কম সেখানে দোকানপাট বা বাজার এগুলো কম থাকে। সুতরাং ঘ গ্রামে ঘ গ্রামটিতে বাজার থাকার সম্ভাবনা রয়েছে, বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে। 4 নাম্বার, হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বাস করেন। তিনি বলেন, আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? হাকিম সাহেব যে গ্রামটিতে বসবাস করেন সেই গ্রামের আয়তন অনেক বড়। তাহলে আয়তন বড় কোন গ্রামের? গ গ্রামের। কিন্তু নদী ভাঙ্গনের কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। যেখানে বসবাসযোগ্য জমির পরিমাণ কম, লোকজন কম, তাহলে সেটা ঘনত্বও কম। তাহলে ঘনত্ব কম আমাদের কোন গ্রামে সবচেয়ে কম? গ গ্রামে। সুতরাং আমাদের উত্তর, হাকিম সাহেব গ গ্রামের অধিবাসী হতে পারেন। তাহলে আমরা এটা কি লিখব? গ গ্রামের আয়তন সবচেয়ে বড়, গ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, বিধায় বসবাসযোগ্য জমির পরিমাণ কম। সুতরাং হাকিম সাহেব গ গ্রামের অধিবাসী হতে পারেন। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।